সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা। খেলাপি ঋণ ও ব্যাংক খাত নিয়ে বিরোধী দলীয় নেতার উদ্বেগ, প্রধানমন্ত্রীর জবাব। খেলাপি ঋণের কথা, বিভিন্নভাবে ব্যাংকের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই ঋণ খেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু। তিস্তা প্রকল্পের অর্থায়ন করতে চায় ভারত, ঢাকা সফরকালে জানান পররাষ্ট্র সচিব। চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বৈশ্বিক আন্দোলনের ঢেউ লেগেছে বাংলাদেশে। আজ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ছাত্র সমন্বয় পরিষদ, প্যালেস্টাইন সলিডারিটি কমিটি। এক পর্যায়ে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করা হয়, কিন্তু পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। গাজায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর হামলায় নারী ও শিশুসহ অসংখ্য মানুষের মৃত্যু দেখছে বিশ্ববাসী। এই আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় হচ্ছে আন্দোলন। এবার রাজধানীতে এমন এক প্রতিবাদী আন্দোলন করেছে সাধারণ ছাত্র সমন্বয় পরিষদ, প্যালেস্টাইন সলিডারিটি কমিটি। বৃহস্পতিবার রাজধানীর শাহজাদপুর এলাকায় প্রথমে জড়ো হয় সংগঠনের কর্মীরা। এরপর কড়া পুলিশি পাহারায় মিছিলটি এগিয়ে যায় মার্কিন দূতাবাসের দিকে। তবে দূতাবাস ঘেরাও করার আগেই থামিয়ে দেওয়া হয় তাদের। বাংলাদেশের সরকার পুলিশ ব্যারিকেড দিয়ে দেবে, এটা তো প্রশ্নই ওঠে না। অবশ্যই আমাদের যেতে দেওয়া উচিত এবং আমি তো মনে করি পুলিশদেরও সাথে থাকা উচিত। এ সময় ফিলিস্তিনে ইসরায়েলি হত্যা বন্ধ, দখলদারিত্বের অবসান এবং স্থায়ী যুদ্ধ বন্ধের দাবি জানান তারা। আমেরিকার তরুণরা বলছে ফিলিস্তিনে একটি বোমা ফেলে সেখানে $1 আমেরিকার থাকে। একদিকে পুঁজিবাদের এই শোষণ নির্যাতন, আর একদিকে শোষিত নির্যাতিত মানুষ। যত বেশি হবে, যত বেশি মানুষ এটা উপলব্ধি করবে, তত বেশি এটার সম্ভাবনা সত্য হয়ে উঠবে। ছাত্র জনতার এই বিক্ষোভে সংহতি জানায় গণসংহতি আন্দোলন সংগ্রাম পরিষদ। যুক্তরাষ্ট্রকে আমরা পরিষ্কার করে বলতে চাই, একদিকে মানবাধিকার গণতন্ত্রের কথা বলবেন আর ওই প্যালেস্টাইনের গণহত্যায় সহায়তা করবেন, মানুষ আপনাদের এই সব কথা বিশ্বাস করবে না। এ সময় আন্দোলনকারীরা একটি পথনাটক প্রদর্শন করে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্যাংক ও বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনার অভিযোগ এনে আজ জাতীয় সংসদে উত্তাপ ছড়ালেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। তিনি বলেন, ব্যাংকগুলোর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। জবাবে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খেলাপি ঋণের সংস্কৃতি চালু করেছিলেন জিয়াউর রহমান, এর ধারাবাহিকতা রেখেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ ও খালেদা জিয়া। বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শেষ দিন। শুরুতে সংসদ সদস্যরা সম্পূরক প্রশ্ন করেন, উত্তর দেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আগামী বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ থাকবে কিনা তার জবাব দেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। যেই বাজেট আসছে আমাদের জন্য, সেটার মধ্যে এই ধরনের সুযোগ থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। গ্যাস, বিদ্যুৎ ও ব্যাংক খাতে অব্যবস্থাপনার অভিযোগ এনে কড়া বক্তব্য দেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। ব্যাংকিং খাতের ব্যাপারে আমি গতবার যখন কথা বলেছিলাম, অনেক কিছু এই খেলাপি ঋণের কথা, বিভিন্নভাবে ব্যাংকের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো এইসব ব্যাপারে অনেক কথা বলা হয়েছে। তারপরে সময় চলে গেছে 1 মাসের বেশি, ব্যাংকের অবস্থা আগের চেয়ে ভালো হয়নি, বরং মনে হচ্ছে যেন খারাপের থেকে আরো খারাপের দিকে যাচ্ছে প্রতিদিন। পরে অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, খেলাপি ঋণের সংস্কৃতি বহু পুরনো। ঋণ খেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনো পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুতের চাহিদা বাড়ায় উৎপাদনে বহুমুখীকরণের চেষ্টা করছে সরকার। যে প্রচন্ড গরম, সেখানে লোডশেডিং হয়েছে, আমরা সেটা স্বীকার করি, কিন্তু কৃষকের
তারা যেন শেষটা পায়, সেখানে কিন্তু ভর্তুকি দেওয়া হয়, কাজে সেখানে কোনো অভাব হয়নি, আমরা সেটার ব্যবস্থা রেখেছি। বিদ্যুতের ঘাটতি হলে গ্রামের পরিবর্তে শহরের অভিজাত এলাকায় লোডশেডিং করার পরামর্শ দেন সংসদ নেতা। হ্যাঁ, আমি এটা আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলছিলাম, আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িধারা, বনানী, বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। তিস্তা প্রকল্পের অর্থায়ন করতে চায় ভারত। আজ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। পররাষ্ট্রমন্ত্রী জানান, দিল্লির চেয়ে বেইজিংয়ের দূরত্ব বেশি হয় চীনের আগে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। তার আগে সকালে সরকার প্রধান শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন বন্ধু দেশের এই দূত। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সরকার গঠনের পর কোন দেশে আগে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সফর হবে। ভারতে এখন নির্বাচন চলছে, নির্বাচন পর সরকার গঠন হবে, তারপর না মাননীয় প্রধানমন্ত্রীর সফর কখন হবে সেটা ঠিক। ওনার বেইজিং যাওয়া নিয়ে কথা হচ্ছে, কোনটি আগে হতে পারে, বেইজিং না দিল্লি? দেখুন, দিল্লি তো আমাদের চেয়ে আমাদের কাছে, বেইজিং একটু দূরে। তো তারপর মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। ভারত বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা তিস্তা নদীর পানি বণ্টন নিয়েও কথা হয় বৈঠকে। হাসান মাহমুদ জানান, তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে, এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয়। বিকালে হঠাৎই পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। পরে সচিব জানান, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের উদ্দেশ্য। যে ইলেকশনের আগে যে সিনারিও ছিল, এখন তো সিনারিও সম্পূর্ণ ভিন্ন। সুতরাং একটি নতুন সরকার গঠিত হয়েছে, স্টেবল একটি সরকার, তারা তাদের রেগুলার কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং সকল দেশই মনে করছে যে এখন আমাদেরকে সাথে এঙ্গেজ করা। 14 মে 2 দিনের সফরে ডোনাল্ড লুর ঢাকায় আসার কথা রয়েছে। প্রথমবারের মতো। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে শতকরা 36.1%। নির্বাচন কমিশন আজ এ তথ্য জানিয়েছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলছেন, সব রাজনৈতিক দল ও মহলের অংশগ্রহণ না থাকায় কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল। বুধবার প্রথম ধাপে 139টি উপজেলায় নির্বাচন হয়েছে। এ দফায় সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর, চট্টগ্রামের মিরেরসরাই ও বগুড়ার সোনাতলা উপজেলায়, যেখানে ভোট দিয়েছেন শতকরা মাত্র 17% ভোটার। আর সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাটের খেতলাল উপজেলায় 73.1%। বৃহস্পতিবার প্রথম দফা উপজেলা ভোট নিয়ে নিজ কার্যালয়ে কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। ভোটারের উপস্থিতি কম হলেও কমিশন সফল বলে মনে করেন তিনি। রাজনৈতিক দল যদি তাকে সেখানে অংশগ্রহণ না করে, তাহলে স্বাভাবিক তাদের যারা সমর্থক ছিল তারা নির্বাচনে ভোট দিতে আসেনি। থাকলে দেখা যাচ্ছে ইদানিং একটা ট্রেডিশন আমরা দেখছি যে ওখানে যে কলকারখানায় যারা কাজ করে, ব্যবসা বাণিজ্য, এরা সব যেহেতু তাদের বাড়ি ঘর শহরে না গ্রামে, তারা গ্রামে চলে যায়। ভোটের দিন 39টি জায়গায় সংঘাত হয়েছে। দলীয় প্রতীক না থাকলেও মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই ঘটে বেশিরভাগ সহিংসতা। নির্বাচনে সবার অংশগ্রহণ না থাকার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকদের। এই নির্বাচনে দেখেছি যে টার্নওভার একটু কম ছিল, যদিও এটার অনেকগুলো কারণ আছে। আমাদের যেটা স্বীকার করতেই হবে, আমাদের অন্যতম একটা বড় রাজনৈতিক দল তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করেনি। একটা অস্থির অবস্থা বিরাজ করছে, সেইগুলোতে দূর করার জন্য প্রয়োজন জাতীয় ঐক্যমত। এর জন্য সরকারেরই উচিত যে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অবিলম্বে যে আলাপ আলোচনায় বসে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব বলেন, ভোট হয়েছে একপক্ষীয়, যাতে গুণগত কোনো উন্নতি হয়নি। নির্বাচন সহ সব নির্বাচনই একই অবস্থা। কোরাল আমরা মানলাম, কোরাল বরং যারা শাসক দল তারাই তাদের পায়ে কোরাল মারছে, আমরা না।
ভবিষ্যতে এটি প্রমাণ হবে। আগামীতে একই ধারায় নির্বাচন হলে তা শুধু নিয়ম রক্ষার বিষয় হয়ে দাঁড়াবে বলে মনে করেন তিনি। আশা করা যায়, কিন্তু ভালো হবে বলে আমি মনে করি। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। সড়ক, মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতিসীমা কমিয়ে আনার সিদ্ধান্ত বাস্তবায়ন হলেই দুর্ঘটনা কমবে বলে মনে করেন বিশ্লেষক ও সড়ক ব্যবহারকারীরা। তবে এর জন্য সড়কে বেশ কিছু কাঠামোগত পরিবর্তন ও সচেতনতা বাড়াতে হবে। বিভিন্ন যানবাহনের গতিসীমা নতুন করে নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ফলে এখন এক্সপ্রেসওয়েতে বাস, মিনি বাস, প্রাইভেট কার ও অন্যান্য হালকা যানবাহন ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলতে পারবে। আর ট্রাক, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও অন্যান্য মালবাহী গাড়ির গতি হবে সর্বোচ্চ ৫০ কিলোমিটার। জাতীয় মহাসড়কে বাস, মিনিবাস ও প্রাইভেট কার সহ অন্য হালকা যানবাহন সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলতে পারবে। ট্রাক, মিনি ট্রাক ও লরির সীমা হবে ঘন্টায় ৫০ কিলোমিটার। জেলা সড়কে বাস, মিনিবাস ও অন্যান্য হালকা গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৬০ কিলোমিটার। ট্রাক, লরি ও অন্য মালবাহী গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ৪৫ কিলোমিটার। সরকারের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সড়কে চলাচলকারীরা। গতিসীমা যদি ওনারা ফিক্স না করে দেয় তাহলে কিন্তু গতিসীমা মানে আপনার কেউই কোনো গতি মানবে না, যে যার মতো ইচ্ছা মতো চালাবে। তো আমার মনে হয় ৩০ কিলোমিটার ঢাকা সিটির ভিতরে ইটস এনাফ। যে পারমিট দিচ্ছে যে ২৫০ সিসি গাড়ি দেশে আসুক, আমার গতিসীমা কমায়, ২৫০ সিসি গাড়ির দরকার কি? দুর্ঘটনা এড়ানোর জন্য এটা আসলেই যথেষ্ট ভালো উদ্যোগ। এবং আমরা দেখি মূল যত দুর্ঘটনা ঘটছে এর মধ্যে গতির কারণেই সবচেয়ে বেশি হচ্ছে। গতিসীমা যদি নিয়ন্ত্রণের ভিতর রাখে তাহলে গতিসীমা যদি নিয়ন্ত্রণের ভিতর থাকে তাহলে দুর্ঘটনা একটু কম ঘটবে। বিশ্লেষকরা বলছেন সড়কের শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু কাজ করতে হবে। এখন এই নীতিমালাটা যেহেতু আমরা পেলাম, এটাকে হয়তো আরও কিছু অ্যাডজাস্টমেন্টের সুযোগ থাকতে পারে, বাট এখন আমাদের কাজটা হচ্ছে এটাকে বাস্তবায়নে করা এবং বাস্তবায়নের জন্য ইঞ্জিনিয়ারিং ট্রিটমেন্ট, এডুকেশন বা অ্যাওয়ারনেসগুলো নেওয়া এবং হচ্ছে যে এনফোর্সমেন্টটাকে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু নিরাপদ এবং শৃঙ্খলিত একটা আমরা চলাচল ব্যবস্থা পাবো। তিনি বলেন, বেপরোয়া গতির কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। গতিসীমার সাথে দুর্ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে, গতির সাথে সরাসরি সম্পর্কিত রয়েছে দুর্ঘটনা। তাই গতি যখন নিয়ন্ত্রণ করতে পারলে চালকের কিন্তু রিয়াকশন টাইম বেড়ে যাবে এবং যে কোনো আপনার আনসার্টেন সিচুয়েশনকে সে কন্ট্রোল করতে পারবে, দুর্ঘটনা যেমন হ্রাস পাবে, ডিসিপ্লিনও আসবে। সরকারি সংস্থা বিআরটি এর তথ্য অনুযায়ী ২০২৩ সালে সড়কে প্রাণ গেছে ৫,০২৪ জনের। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্বে আসতে পারে পরিবর্তন। দলটির শীর্ষ নেতারা বলছেন, শুধু আন্দোলনকে ফলপ্রসূ করাই নয়, সাংগঠনিকভাবে দলকে গতিশীল ও শক্তিশালী করতে নেতৃত্বের পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিরুত্তাপ বিএনপি। দলীয় বিভক্তির সাথে হতাশা রয়েছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত। রাজপথে নেই শক্ত কিংবা কড়া কোনো কর্মসূচি। তাই প্রশ্ন উঠেছে, আগামী দিনগুলোতে বিএনপির রাজনীতির কৌশল কি? এবার বিএনপির নীতি নির্ধারকেরা দলকে আরও গতিশীল করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব দিচ্ছেন। ফলে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্বের পরিবর্তনের পাশাপাশি জাতীয় স্থায়ী কমিটিতেও নতুন মুখ আসতে পারে। তবে দলের মহাসচিব পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন থাকলেও বাস্তবে তা গ্রহণযোগ্যতা পায়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানিয়েছেন, দলকে আরও গতিশীল, শক্তিশালী ও আন্দোলন উপযুক্ত করে গড়ে তুলতে নেতৃত্বের পরিবর্তন রাজনীতিরই অংশ। নেতৃত্বের সংকট বলতে যা বোঝায়, এই বিষয়টা ফ্যাব্রিকেটেড এবং এক ধরনের উদ্দেশ্য প্রণোদিত। আসবে না কেন? আমারও 502 জনের কমিটি, আমার 50 থেকে 60 জন মারা গেছে সেই কমিটি। যখন কাউন্সিল হবে সেই পদ পদবিগুলিতেও যোগ্য লোকটা আসবেই। সময়ের বিবর্তনে যে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নেতৃত্বের পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। নেতৃত্বে তো পরিবর্তন আসবেই, দলে পরিবর্তন আসবে, বিবর্তন আসবে, নেতৃত্বে পরিবর্তন আসবে, কর্মীতে পরিবর্তন আসবে। আমরা একটি গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা বাংলাদেশে আমরা প্রবর্তন করতে চাই, যেখানে বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকার ফিরে পাবে। বাংলাদেশে সঠিক গণতান্ত্রিক নেতৃত্ব ফিরিয়ে আনাই বিএনপির লক্ষ্য বলে দাবি করেন দলটির শীর্ষ নেতারা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
চট্টগ্রামের পতেঙ্গায় আজ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট মারা গেছেন। আরেক পাইলট আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাতে কর্ণফুলী নদী থেকে বিধ্বস্ত বিমানটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130-তে আগুন লেগে যায়। পরে সেটি বিধ্বস্ত হয়ে চট্টগ্রাম বোট ক্লাবের কাছে কর্ণফুলী নদীতে পড়ে। বিমানের পাইলট ও কো পাইলট প্যারাশুট দিয়ে নেমে আসেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। আর উইং কমান্ডার সোহানকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চোখের পলকে বিমানটি নদীতে পড়ে যায়। তো দেখার সময় বিমানের পিছনে মানে আগুন জ্বলতেছে, ঠিক আছে, আগুন জ্বলতেছে, এই বরাবর আসে একদম নিচু করে আসিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে গেছে পানির মধ্যে। দুইজন পাইলট আসলে, একজন বসছে পশ্চিম পার, একজন বসছে দক্ষিণ পার। বাসানোর আগে আমরা পাইছিলাম দোকান আগে আরেকটা মাঝি তুলছিল। নদীর পশ্চিম পার থেকে বিমানটা উঠতেছে, উঠার ঠিক 2 মিনিট পরে আমাদের যাত্রীস্থান থেকে যাই উত্তর পাশের দিকে ঘুরি চক্কর দিয়ে বয়ের পাশে পড়ে যাচ্ছে। এটা যদি আর 5-10 সেকেন্ড এদিক সেদিক হইতো তাহলে একটা যাত্রীবাহী জাহাজের উপরে পড়তো। আকাশ দিয়ে উঠতে আসে, ওই কাছাকাছি আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে, শব্দ হয়েছে, শব্দ হওয়াতে বিমানটা নিচে নেমে গেছে। আর পাইলট ইজেক্ট করে প্যারাশুট দিয়ে উপরে উঠে গেছে, আর ওই বিমানটা নিচে পানির নিচে চলে গেছে। এখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে, সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের আমাদের ড্রাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। আইএসপিআর জানিয়েছে রাশিয়ার তৈরি বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। তবে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেনি। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার 9 আসামির মধ্যে খালাস পেয়েছে 6 জন। রায়ের সময় বিচারক ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘ সময় মামলার অনেক নথি যেমন গায়েব হয়েছে, তেমনি রাষ্ট্রপক্ষের সাক্ষীরা নিজেদের গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসীদের গুলিতে খুন হন 90 দশকের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী। চাঞ্চল্যকর এ হত্যা মামলার 2 যুগ পর বৃহস্পতিবার রায় ঘোষণা করে আদালত। রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। প্রসিকিউশন পক্ষ থেকে যদি আরও সাক্ষী আনতে পারতো তাহলে রায়টা হতে ভিন্ন হতো। আমরা মনে করছিলাম যে 3 জনকে সাজা দিয়েছে, এটাও সঠিক হয় না, কারণ কোনো এভিডেন্স নাই, কোনো সাক্ষী আদালতে এসে কারো নাম বলে নাই। আমরা মনে করি যে এটা আদালতে ব্যালেন্স রায় দিয়েছে। এদিকে রায়ে পলাতক আজিজ মোহাম্মদ ভাই, ট্রান্স ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, আদনান সিদ্দিকী যাবজ্জীবন পেলেও সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন সহ 6 জন। তাদের খালাস দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আদালত বলেন, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। গায়েব করে দেয়া হয়েছে মামলার সিডিও। এটা যে অবজারভেশন, সেখানে স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তবে যাবজ্জীবন যাদের হয়েছে আমরা তো তাদের বিরুদ্ধে আপিল করতে পারি যে তাদের জন্য ফাঁসি হয়। 1998 সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্পস ক্লাবে সন্ত্রাসীদের গুলিতে খুন হন চলচ্চিত্র নায়ক সোহেল চৌধুরী। ওই ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। পুলিশ জানায় আজ দুপুরে আগুয়া বাজারে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আব্দুল কাদির ও সিরাজ মিয়া নামে 2 জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদরের আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা লিলু মিয়া নামে আরেকজনকে মৃত ঘোষণা করেন। আলোচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আনা বেশিরভাগ অভিযোগ তিনি স্বীকার করেছেন, এমনটাই জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ। আজ ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, মিল্টন সমাদ্দার মাদক সেবনের পর বিভিন্ন জনের উপর নির্যাতন চালাতেন।
টাকা হাতিয়ে নেওয়ার জন্য 900 মরদেহ দাফনের মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন তিনি। মিল্টন সমাদ্দার, রাজধানীর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান। তার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল এবং মিডিয়াতে গণমাধ্যমে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল সে ম্যাক্সিমামই আমাদের কাছে স্বীকার করছেন। তার ভুয়া ডেথ সার্টিফিকেটে তৈরি করে লাল তখন সে কাগজগুলি পেয়েছি, সিল পেয়েছি এবং সে আমাদের কাছে স্বীকারও করেছে যে এটা আমরা ডাক্তার কাছে আনতাম না, আমি নিজেই এই ভুয়া ডেথ সার্টিফিকেটটা তৈরি করে সিল সাপ্পর আমিই করতাম। নিরবচ্ছিন্নভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ রাজধানীর একটি হোটেলে সিআইপি 2022 কার্ড প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 184 জনকে এই সম্মাননা প্রদান করা হয়। রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 184 জন ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে স্বীকৃতি দিল সরকার। তাদের মধ্যে 140 জনকে রপ্তানির জন্য এবং 44 ব্যবসায়ীকে ট্রেড সিআইপি সম্মানে ভূষিত করা হয়েছে। চলমান গ্যাস বিদ্যুৎ সংকটে ব্যবসায়িক পরিবেশের নেতিবাচকতার প্রভাব রপ্তানিতে আঘাত আনবে বলে মনে করেন রপ্তানিকারকরা। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। এই ব্যবসা বান্ধব পরিবেশের জন্য আমি সরকারের মন্ত্রী হিসেবে আপনাকে অনুরোধ করবো, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাদেরকে যারা ব্যবসা করতে পারে সে সুযোগ করে দেবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে নীতিমালা সহজ করা সহ সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সরকার। দাবি হচ্ছে যে আমার ব্যবসাকে সহজ করে দেওয়ার জন্য এনবিআর সহ সকল জায়গায় যেখানে আমাদের রিফর্ম প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, আমাদের নীতিমালা হয়েছে, আইনগুলো হয়ে গেছে, এখন এগুলো বাস্তবায়ন করা যাতে আমাদের ব্যবসায়ের কষ্ট কমে যায় এবং বিশ্বে আমরা প্রতিযোগিতা করেই কিন্তু বাংলাদেশের যে উদ্যোক্তা শ্রেণী এবং বাংলাদেশের যে শ্রমিক যারা সবচেয়ে পরিশ্রমী তাদের মিলিত ফল আমরা ঘরে তুলতে পারি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, হস্তশিল্পকে বিকল্প রপ্তানি খাত হিসেবে তুলে ধরতে চায় সরকার। আমাদের এই কাজের মূল লক্ষ্য একটি, সেটা হলো রপ্তানিকে বহুমুখীকরণ এবং বিভিন্ন দেশে মার্কেট অ্যাক্সেস যেন আমরা পেতে পারি। 2026 সালে উন্নয়নশীল দেশে পদার্পণে বাণিজ্যিক সক্ষমতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে উদ্যোগ সহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 100 জনে। নিখোঁজ রয়েছে 128 জন। বাস্তুচ্যুত হয়েছে অন্তত 1,63,000 মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাজিলের রিও গ্রান্দে রাজ্যের প্রায় 400 পৌরসভা। বন্যার পানিতে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে। বিচ্ছিন্ন হয়ে গেছে রাজ্যের রাজধানী পোর্তো আলেগ্রে। সেখানকার প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। বন্ধ রয়েছে বিমানবন্দর ও বাস স্টেশন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বিশুদ্ধ পানির অভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রায় 15,000 সেনা, দমকল কর্মী, পুলিশ ও স্বেচ্ছাসেবী আটকে পড়াদের উদ্ধারে নৌকা নিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। গত সপ্তাহে টানা বর্ষণে প্লাবিত হয় ব্রাজিলের দক্ষিণাঞ্চল। পানির তীব্র স্রোতে ভেঙে যায় একটি হাইড্রোলিক বাঁধ। বৃহস্পতিবার বন্যা কবলিত অঞ্চলটি পরিদর্শন করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। এই বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন তিনি। ব্রাজিল সরকার বলছে এই বন্যায় তাদের প্রায় $40,60,000 ক্ষতি হয়েছে। এদিকে বন্যা কবলিত এলাকার লোকজনকে তাদের বাড়িঘরে ফিরতে নিষেধ করেছে কর্তৃপক্ষ, কেননা ওইসব এলাকায় এখন ভূমিধস ও পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাবের ঝুঁকিতে রয়েছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। সিরিজের চতুর্থ টি20তে কাল সন্ধ্যা 6টায় বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। টানা 3 ম্যাচ হেরে সিরিজ খোয়ানো অতিথিরা চায় জয়ে ফিরতে, আর স্বাগতিকদের লক্ষ্য সাফল্যের ধারা ধরে রাখা।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20-তে দারুণ খেলেছেন তাসকিন সাইফুদ্দিনরা, তবে ব্যাটারদের পারফরম্যান্স মন ভরাতে পারেনি। বিশেষ করে টপ অর্ডাররা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। সিরিজটা নিজেদের হলেও বাকি 2 ম্যাচে তাই লিটন, তানজিদ, তামিমদের কাছ থেকে বড় জুটি চায় স্বাগতিক টিম ম্যানেজমেন্ট। সবাই আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছি, কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই 19-20, কেউ 15-20 নাই। সো এই জন্য আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাজ এ টিম ওয়াইজ বেটার ক্রিকেট খেলা। সিরিজ জয় নিশ্চিত হয়েছে চট্টগ্রামে। এবার ঢাকায় হোম অফ ক্রিকেটে জিম্বাবুয়ানদের হোয়াইট ওয়াশের লক্ষ্য বাংলাদেশের। 10 মাস পর টি-20 দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান, সাথে আছেন সৌম্য সরকারও। তাতে দলের আত্মবিশ্বাসের মাত্রাটাও বেড়েছে। সৌম্য ভাই লাস্ট কিছুদিন অনেক ভালো ট্রেনিং করছে, অনেক হার্ড ট্রেনিং করেছে। আমি যতটুকু দেখে বুঝলাম সে তো খেলার জন্য ফিট, এবং ফিট দেখে হয়তো দলেও আছে। খেলবে কি খেলবে না এটা তো আসলে ম্যানেজমেন্ট বেটার বলতে পারবে। এদিকে অতিথিদের চাওয়া নিজেদের খুঁজে পাওয়ার। মিরপুরে চেনা উইকেটে সিরিজে কামব্যাকের মিশনে আসতে পারে একাদশে পরিবর্তন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা। খেলাপি ঋণ ও ব্যাংক খাত নিয়ে বিরোধী দলীয় নেতার উদ্বেগ, প্রধানমন্ত্রীর জবাব। তিস্তা প্রকল্পের অর্থায়ন করতে চায় ভারত, ঢাকা সফরকালে জানান পররাষ্ট্র সচিব। চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডাভারেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।